তোমাদের পপুলেশন জিওগ্রাফি আমরা সেমিস্টার 3 এর একটু কিছুটা পর্যন্ত কিন্তু পড়াশোনা করে ফেলেছি। আশা করছি তোমাদের সেটা পড়া হয়ে গিয়েছে। বাকি যে দুটো পোর্শন বাকি রয়েছে সেটা নিয়ে আজকে আবার আলোচনা করব। আমি সংহতি মজুমদার, কাউন্সিলের কাউন্সিলকে আমি ধন্যবাদ জানাই, কারণ তোমাদের জন্য এত সুন্দর করে এক একটা ক্লাসরুমে অ্যারেঞ্জ করছেন এবং তোমাদের কাছে সেটা পৌঁছে দিতে পারছি আমরা, সেজন্য অনেক ধন্যবাদ কাউন্সিলকে জানাচ্ছি। আর আমি তোমাদেরকে আজকে আবারও পড়াবো ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফির মধ্যে পপুলেশন। শুরু করছি তাহলে পপুলেশনে যেটুকু বাকি ছিল। তাহলে শুরু করছি। যে সেকেন্ড পোর্শনটা আমি তোমাদের বলেছিলাম যে ডিটারমিন্যান্টস অ্যান্ড মেজার্স অফ পপুলেশন গ্রোথ, এখান থেকে আবার পড়বো। তো ডিটারমিন্যান্টস গুলোকে তোমাদের কাছে যেমন লিখে দিয়েছি, বার্থ রেট, ডেথ রেট, মাইগ্রেশন, একই রকম ভাবে সেটাকে আবার তোমাদের সামনে একটা রিপ্রেজেন্ট করেছি যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয়। বার্থ রেট, ডেথ রেট অ্যান্ড টোটাল মাইগ্রেশন, এই তিনটে কিভাবে টোটাল পপুলেশনকে পরিবর্তন করতে সাহায্য করছে। নেক্সট হচ্ছে যে তাহলে জনসংখ্যা বৃদ্ধির নির্ধারক বা নিয়ন্ত্রক কার? বিশ্ব জনসংখ্যা বৃদ্ধির সাম্প্রতিক যে প্রবণতা সেগুলো কয়েকটা পয়েন্টে তোমাদেরকে এখানে লিখে দিয়েছি, তোমরা একটু পড়ে ফেলো কি কি আছে। তাহলে বর্তমানে বিশ্বের জনসংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, তোমরাও জানো আমিও জানি, এবং এই বৃদ্ধির হার কিন্তু আস্তে আস্তে কমছে। তোমাদেরকে একটু আগের যে ক্লাসটা করলে তার মধ্যে কিন্তু দেখলাম শেষের দিকে বৃদ্ধির হারটা কমেছে। ইউনাইটেড নেশনস এর তথ্য অনুসারে 2022 সালের ক্ষেত্রে দেখা যাচ্ছে বিশ্বের জনসংখ্যা 800 কোটি হয়ে গেছে, 800 কোটি ছাড়িয়ে গেছে, এবং একটা পপুলেশন প্রজেকশনের মাধ্যমে বোঝা যাচ্ছে যে এই হারে যদি জনসংখ্যা বাড়তে থাকে 2080 খ্রিস্টাব্দে 80 সালের তখন জনসংখ্যা কিন্তু 10.3 বিলিয়ন, মানে 1030 ক্রোড় এসে জনসংখ্যা পৌঁছবে। কিন্তু এতটা বেড়ে যাওয়ার পর কোথাও কিন্তু জনসংখ্যা বৃদ্ধির হারটা আস্তে আস্তে আবার কমতে শুরু করবে বলে আশা করা, মানে নেগেটিভে পৌঁছবে। তারপরে মানে অতটা পর্যন্ত বাড়ার পরে নেগেটিভ গ্রোথ রেটের সাথে এগোবে। এটা যদিও একটা অ্যাজাম্পশন। তারপরে কি বলা হচ্ছে, বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির প্রধান কোথায় কোথায় হচ্ছে আমরা পড়েছি। প্রথম যে দুটো পড়লাম এশিয়া, আফ্রিকা, সেই দুটো উন্নয়নশীল দেশগুলো থাকার জন্য ওখানে কিন্তু জনসংখ্যা বৃদ্ধির হারটা তুলনামূলক বেশি। আর যে সকল জায়গাতে তাহলে উন্নত দেশ যেগুলো, যেমন ইউরোপের কিছু কিছু জায়গায় বা উত্তর আমেরিকা যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে, সেই সকল জায়গাগুলোতে জনসংখ্যা বৃদ্ধির হার তুলনামূলক কম। এইটা দেখো তোমাদেরকে একটু সুন্দরভাবে জিনিসটাকে রিপ্রেজেন্ট করার জন্য একটা করে গ্রাফ আর তার সাথে তার রেলিভেন্ট লেখাটাকেও আমি এখানে দেখিয়েছি। সাম্প্রতিক জনসংখ্যা বৃদ্ধির যে প্রবণতা, তার মূল কি বৈশিষ্ট্য? মূল বৈশিষ্ট্য প্রথমে যেমন দেওয়া হয়েছে, বৃদ্ধির হার কমছে, 7 বিলিয়ন থেকে 8 বিলিয়নে পৌঁছতে 12 বছর লেগেছে, কিন্তু 9 বিলিয়নে পৌঁছতে প্রায় 15 বছর লাগে। তার মানে কি বুঝতে পারছি, এখানে দেখো জনসংখ্যা বাড়ছিল কনস্ট্যান্টলি, এইখানের যে এরপরে দেখো ঢালটা একটু পরিবর্তন হয়েছে, তার মানে জনসংখ্যা বৃদ্ধির হারের কিন্তু কোথাও একটা হ্রাস টানা হয়েছে, গ্রোথ রেটটা কমেছে। নেক্সট কি না, আঞ্চলিক বৈষম্য লক্ষ্য করা যাচ্ছে। যেমন সাব সাহারান আফ্রিকাতে পপুলেশনের গ্রোথ রেটটা অনেক বেশি, এশিয়াতে তারপরে ইউরোপে দেখতে পাওয়া যাচ্ছে। এই সকল উন্নয়নশীল দেশগুলোতে জনসংখ্যা বৃদ্ধির হারটা বেশি। এরপরে বলা হচ্ছে জন্মহারটা কিন্তু হ্রাস পাচ্ছে। দেখো তোমরা এখানে 1960 থেকে 2020 অব্দি একটা গ্রাফ টেনে দিয়েছি, যার একদিকে এক্স অ্যাক্সিসে ইয়ার আর ওয়াই অ্যাক্সিসে অ্যাভারেজ ফার্টিলিটি রেটটাকে দেখানো হয়েছে। সেখানে দেখানো হয়েছে ডিক্লাইনিং গ্লোবাল ফার্টিলিটি রেটটা। নেক্সট বলছে যে 2080 দশকে এটা বাড়তে 80 পর্যন্ত দেখো, এই 2020 2040 কাছাকাছি এই 30-35 মধ্যে কিন্তু আবার গ্রোথ রেটটা কমার পরে 80 যখন পৌঁছচ্ছে তখন দেখো আস্তে আস্তে নেগেটিভ হারে এগোচ্ছে, মানে জনসংখ্যা কমবে তারপরে আশা করা যাচ্ছে। সবটাই অ্যাজাম্পশন, সবটাই প্রজেকশন। তারপর দেখি আমরা কি হবে, ততদিন অব্দি যদি থাকি তখন দেখবো। বেশ, এরপরে হচ্ছে নগরায়নের বৃদ্ধির ক্ষেত্রে দেখো দুটোর মাধ্যমে দেখানো হচ্ছে যে গ্রামের দিকে যে জনসংখ্যা তার হারটা কমছে, শহরে মানুষজনের জনসংখ্যার প্রবণতা বাড়ছে। কারণ কি হতে পারে,
যে গ্রামাঞ্চল থেকে শহরাঞ্চলে কিন্তু অনেক বেশি সুযোগ সুবিধে পাচ্ছে। সব থেকে বড় সুযোগ সুবিধে কিন্তু স্বাস্থ্য, তারপরে শিক্ষা। এই সুযোগ সুবিধা কর্মসংস্থানের ক্ষেত্রে ভ্যারাইটি অফ ওয়ার্ক কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোনো শহরাঞ্চল। গ্রামাঞ্চলে কিন্তু খুব তাদের লাইফটা অনেকটা বেশি মোনোটোনাস, যদিও অনেক পিসফুল এরিয়া, ওখানকার এনভায়রনমেন্ট অনেক ক্লিন অ্যান্ড ক্লিয়ার, কিন্তু সেখানে কিন্তু কাজের যে বৈপরীত্যতা অনেক কম। সেখানে মেডিকেল ফেসিলিটিস অ্যাবসেন্ট, বা থাকলেও খুব নিদেন পক্ষে খুব সামান্য সামান্য মানের আছে, যাতে কিন্তু তার জন্য নগরায়নের দিকে মানুষ বেশি নগরের দিকে ঝুঁকে পড়ছে। আচ্ছা, এরপরে তোমার জনসংখ্যা বৃদ্ধির নির্ধারকটাকে এই তিনটেকে দিয়েছি। বাড়ছে, জন্মহার মানে বাড়ছে, মৃত্যুহার মানে কমছে, আর অভিবাসন এক এক জায়গায় প্লাস মাইনাস যা হতে পারে। ইন মাইগ্রেশন হলে বাড়বে, আউট মাইগ্রেশন হলে কমবে। নেক্সট হচ্ছে যে তোমার জন্মহার। এবারে আমরা তাহলে শুরু করছি ওই তিনটে যে আমাদের অ্যাসপেক্ট গুলো পড়লাম। ফার্স্ট একটা জন্মহার বা বার্থ রেট, তার মানে একটা কোনো নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সময়, নির্দিষ্ট বছরের কোনো একটা নির্দিষ্ট সময় কতজন মানুষ জন্মাচ্ছে প্রতি হাজারে, সেটাই হচ্ছে জন্মহার। এখানে সুন্দর করে ডেফিনিশন দেওয়া আছে, তোমরা সেখান থেকে ডেফিনিশনটা মুখস্থ করতে পারো। আর একটা সবসময় কিন্তু মাথায় রেখো যে এখানে তোমাদের এক্স্যাক্টলি ডেফিনেশন আসবে না, এখানে কিন্তু তোমাদের ক্ষেত্রে হয়তো আসতে পারে এই যে একটা ইকুয়েশনটা, সূত্রটা, সেটা তুলে দিল, দিয়ে বললো যে এটা কি ঠিক। এখানে হয়তো এই 1000-এর জায়গায় 10,000, কোথায় 100, কোথাও 10, এরকম কিছু চারটে অপশন দিল, বললো কোন অপশনটা ঠিক বল। তোমাদের তাহলে সেটা কিন্তু মাথায় রাখতে হবে, সেই জন্য এইগুলোকে একটু পড়তে হবে। মানে কোনোটাই কিন্তু তোমাদেরকে খুব যে মুখস্থ করতে হবে তা না, একটু বুঝে নাও, আর বেশ কয়েকবার একটু রিডিং পড়ো, আর তাতেই দেখবে তোমরা ব্যাপারগুলোকে সব মাথায় ধরে রাখতে পারছো। বিশিষ্ট থমসন এবং লুইস তারা কিন্তু কিভাবে ভাবে প্রত্যেকটা জনসংখ্যার যে বিভিন্ন রকমের পরিমাপক গুলোকে, জন্মহারের যে পরিমাপ গুলোকে বিশ্লেষণ করেছে, তাই এখানে দেখানো হয়েছে। এখানে ছোট্ট করে একটা ফার্টিলিটি রেট কি সেটাকে বোঝানোর জন্য একটা ছোট্ট পুচকো একজনের ছবি দিয়ে বোঝানো হয়েছে, ঠিক আছে, নিউলি বর্ন একটা বেবি। তো থমসন এবং লুইসের ক্ষেত্রে কি বলেছেন, নারীর প্রজনন সর্বদা মানব সমাজের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কতটা ফার্টিলিটি রেট সেটা ডিপেন্ড করছে সেই মহিলার উপরে। ফার্টিলিটি রেট যেটা বা প্রজনন হচ্ছে নারীর সন্তান উৎপাদনের ক্ষমতার পরিমাপক। এই বিষয়গুলো, এটা আবার হান্স রাজের মত। তো এভাবে কয়েকটা ডেফিনেশনও দিয়ে রেখেছি, তোমরা কিন্তু ডেফিনেশন গুলোকেও পড়তে পারো। অনেক সময় আসে যে এই ডেফিনেশনটা 4 জন নাম দেওয়া হয়েছে, কার বলো, তোমরা ডিসাইড করতে পারবে তাহলে তোমাদের যদি কমন পড়ে যায়, বা যদি এমন এলো যে এই থমসন লুইসের নাম দিয়ে অন্য ডেফিনেশন আসলো, তখন তোমরা তখন ওটাকে চুজ করতে পারবে যেটা রং বলে। গুরুত্ব কি, জন্মহার নির্ণয়নের ক্ষেত্রে গুরুত্বটা কি, কেন করছি, জনসংখ্যা বৃদ্ধির এটা মূল নির্ধারক, জনসংখ্যার ভবিষ্যতে আকার কিরকম হবে সেটা জানার ক্ষেত্রে সহায়ক, আর অর্থনৈতিক এবং সামাজিক পরিকল্পনার ভিত্তি হিসেবে কিন্তু জন্মহারকে ধরা হয়ে থাকে। এবার তোমাদের এখানে দেখো একটা মেজার্স অফ ফার্টিলিটি বলে কয়েকটা মেজার গুলো দিয়ে দিয়েছি, কি কিভাবে, শুধুমাত্র কিন্তু ক্রুড বার্থ রেটটাই না, তার সাথে আরো কয়েকটা মেজার করা হয়ে থাকে, সেগুলো এখানে বলা হচ্ছে। প্রথমে বলা আছে জেনারেল বার্থ রেট, সেটা যে বয়সে পর্যন্ত মূলত মহিলাদের প্রজনন ক্ষমতা লক্ষ্য করা যায় 15 থেকে 49, সেই বছর বয়সের পর্যন্ত প্রতি 1000 নারীর মধ্যে মোট জীবিত জন্ম সংখ্যা বা শিশুর সংখ্যা কত। তাহলে ক্রুড বার্থ রেটের মধ্যে পাচ্ছি আমরা বার্থ ডিভাইডেড বাই ওমেন এজেস উইদিন 15 to 49 ইন্টু 1000। এরপরে তোমাদের ক্ষেত্রে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এজ স্পেসিফিক বার্থ রেট, সেটাকে কি বলছে, নির্দিষ্ট বছর বয়সের ব্যবধানে মহিলাদের সন্তান জন্মদানের সাথে ওই বয়সী মহিলাদের সংখ্যার অনুপাত। মানে ধরো এই টোটাল এজটা তো এত 15 থেকে 49, সেটা হয়তো আমি ধরছি 15 থেকে 20,
ওই বয়সীদের ক্ষেত্রে কতজন জন্মাচ্ছে এবং তাদের জন্মদানের ক্ষমতা কতজনের আছে, তাদের একটা অ্যাভারেজ প্রতি হাজারে কত, সেটা এখানে হচ্ছে এজ স্পেসিফিক বার্থ রেট। এবার প্রত্যেকটা এজের 5 বছর অন্তর অন্তর মূলত করা হয়। তো প্রত্যেকটা এরকম এজ স্পেসিফিক বার্থ রেটে যে এতগুলো এজ স্পেসিফিক বার্থ রেট পেলাম, সেগুলো সামেশন যেটা, সেটাকে কিন্তু আমরা টোটাল ফার্টিলিটি রেট বলছি। তাহলে 15 থেকে 49 বছর বয়স হচ্ছে টোটাল এই মহিলাদের জীবিত যে শিশুর সংখ্যা, এবং ওই টোটাল ওই স্প্যানের মহিলাদের ক্ষেত্রে তাদের যে মধ্যবর্তী সময়ে তাদের সংখ্যা কত, ওই বয়স গোষ্ঠী মহিলাদের সংখ্যা কত, তাদের অনুপাতকে যখন আমরা কনস্ট্যান্ট 1000 কে দিয়ে রিপ্রেজেন্ট করছি, সেটাই হচ্ছে টোটাল ফার্টিলিটি রেট। মূলত জেনারেল বার্থ রেট, এজ স্পেসিফিক বার্থ রেট, টোটাল ফার্টিলিটি রেট আর গ্রস রিপ্রোডাকশন রেট, এই চারটে ইম্পর্টেন্ট। গ্রস রিপ্রোডাকশন রেট বলতে কি বলছে, একজন নারী কতজন নারী সন্তান বা কন্যা সন্তানের জন্ম দিচ্ছে, মানে সে আবার রিপ্রোডাকশনের একটা ওয়ে তৈরি করছে, সেটাকেই তখন বলা হচ্ছে যে গ্রস রিপ্রোডাকশন রেট। নেক্সট হচ্ছে নিয়ন্ত্রণকারী উপাদান সমূহ। বার্থ রেটের ক্ষেত্রে বা ফার্টিলিটি নিয়ন্ত্রণ করছে কোন কোন উপাদানগুলো, কোন বয়সে বিয়ে হচ্ছে বা কোন বয়সে বয়সটা, তাই জন্য এখানে খুব ইম্পর্টেন্ট। এবং তারপরে দেখা যাচ্ছে যে লিঙ্গ, জৈবিক উপাদানের মধ্যে বয়স, লিঙ্গ, হরমোনের ভারসাম্য, চিকিৎসাজনিত সমস্যা এবং ওভিউলেশন, এই পদ্ধতিগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপরে বলছে জীবনধারা সংক্রান্ত যে উপাদান, তার মধ্যে খাদ্যাভ্যাস, পুষ্টি কতটা হচ্ছে, ওজন কিরকম, ব্যায়াম অভ্যেস কতটা, মাদক বা অন্যান্য নেশা জাতীয় দ্রব্যের আসক্তি কতটা, এগুলোও কিন্তু নির্ভর করে যে কতটা ফার্টাইল বা ফার্টিলিটি থাকবে, কতটা রিপ্রোডাকশন ক্ষমতা থাকবে, কতটা বার্থ রেট হবে সেই স্থানের ক্ষেত্রে। এছাড়া সেই সমাজে বিয়ের বয়সটাকে কত ধরা হচ্ছে, অ্যাভারেজ একটা বিয়ের বয়স কতটাকে ঠিক বলে ধরা হচ্ছে। যেমন আমরা কিন্তু দেখতে পারি যে গ্রামাঞ্চল থেকে শহরাঞ্চলের ক্ষেত্রে বিয়ের বয়সটা তুলনামূলক কিন্তু বেশি, অ্যাভারেজ যে এজটা অফ ম্যারেজ। শিক্ষা এবং আয় কতটা বেশি তাদের মধ্যে প্রভাব বিস্তার করেছে, যতটা বেশি শিক্ষা প্রভাব থাকবে তত কিন্তু তাদের মধ্যে সন্তানের যে তুলনামূলক এটা আশা করা হয়ে থাকে যে তারা তখন কনসাস হচ্ছে যে না আমাদের পপুলেশন ডেন্সিটি এই বলে অনেক বাড়ছে, টোটাল পপুলেশন বাড়ছে, তখন কিন্তু সেটা তারা কন্ট্রোল করার একটা কনসাসনেস তাদের মধ্যে তৈরি হয়ে যাবে। তাহলে শিক্ষা বা মেনলি ওমেন এডুকেশন, নারী শিক্ষাটা কিন্তু খুব দরকার, ওমেনদের মধ্যে শিক্ষা এবং ক্ষমতায়ন। সামাজিক সাংস্কৃতিক রীতি কি কি আছে, স্বাস্থ্য সেবা সেখানে কিরকম থাকছে সেগুলো, এছাড়া পরিবেশগত উপাদানের মধ্যে মানসিক চাপ কতটা বেশি, বিষাক্ত পদার্থের সংস্পর্শে কতটা বেশি আসছে, সেগুলো প্রত্যেকটাই কিন্তু ফ্যাক্টর বার্থ রেটের হেরফের হওয়ার জন্য, বাড়বে না কমবে তার জন্য। কন্ট্রোলিং ফ্যাক্টরস অফ ফার্টিলিটিটাকে আমি আবার একটা ছকে দিয়ে দিয়েছি, তোমাদের ওইটা থেকে পড়তে অসুবিধে হলে ইজিলি এইটাকে তোমরা তোমাদের সাথে রাখতে পারো। তোমরা কিন্তু এরকম ভাবে ছকের মতন করে পড়লে থার্ড সেমিস্টারের জন্য খুব লাভ হবে। মৃত্যু হার, ডেথ রেট। তো ডেথ রেটের ক্ষেত্রে কি বলা হচ্ছে যে জন্মের পর জীবিত কোনো ব্যক্তি যখন মৃত্যু হচ্ছে স্বাভাবিক, সেটাকেই বলা হবে যে মর্টালিটি রেট। কারণ এখানে আবার দেখো বলা হয়েছে জীবিত জন্মের পরই ঘটতে পারে, মানে মৃত্যু কখনোই তো জীবনের আগে হতে পারে না, সেটা এখানে বলা হয়েছে। আর কি বলছে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সময়টাকে, লাইফ স্প্যান যেটাকে, সেটাকে বলা হচ্ছে জীবনকাল। আর বিভিন্ন ভাবে পরিমাপ করতে পারি, একই রকম আমরা যেরকম পড়েছিলাম বার্থ রেটের ক্ষেত্রে, ডেথ রেটের ক্ষেত্রেও কিন্তু আমরা একইগুলো করতে পারি বিভিন্ন পদ্ধতি। ফার্স্টে ক্রুড ডেথ রেট, যেটা কোনো নির্দিষ্ট বছরে কোনো দেশের মোট মৃত্যুর সংখ্যা এবং ওই বছরের মধ্যবর্তী সময়ে যে জনসংখ্যা তাকে দিয়ে ভাগ করলাম, করে 1000 দিয়ে গুণ করলেই কিন্তু আমরা সেটাকে, বা কনস্ট্যান্ট, এগুলো বিভিন্ন দেশের ক্ষেত্রে হয়তো পরিবর্তন হতে পারে কিন্তু মূলত 1000 থেকেই ধরা হয়ে থাকে, সেই জন্য এখানে D/P
ডি মানে হচ্ছে মোট মৃত্যুর সংখ্যা, ডেথ রেট, ওই বছরের মধ্যবর্তী সময়ে মোট জনসংখ্যাকে পপুলেশন পি দিয়ে দেখানো হচ্ছে, আর ইন্টু 1000 যেটা ধ্রুবক। এরপরে এজ স্পেসিফিক ডেথ রেট যেটা, সেটাকে কি বলা হচ্ছে যে কোনো, তাহলে এখানেও কিন্তু একটা নির্দিষ্ট বয়সের অনুপাতে সেটাকে এখানে বলা হয়েছে। কিরকম বলা হয়েছে যে নির্দিষ্ট কোনো বয়স গোষ্ঠী এজ স্পেসিফিক, যেহেতু যেমন বার্থ রেটের ক্ষেত্রে পড়েছিলাম, বছরের মোট মৃত্যুর সংখ্যা ওই এজের ক্ষেত্রে, এবং ওই বয়স গোষ্ঠীর জীবিত জনসংখ্যাকে ভাগ করলে তার সাথে যখন আমি 1000 দিয়ে গুণ করব, তাহলে সেটাকে বলা হবে এজ স্পেসিফিক ডেথ রেট। নেক্সট তাহলে কি আসছে না, ম্যাটারনাল মর্টালিটি রেট। এটার ক্ষেত্রে কি না, প্রতি বছর প্রতি 1000 মহিলার মধ্যে সন্তান প্রসবকালীন মৃত্যু যেটা হচ্ছে সেটাকে বলা হয় মাতৃ মৃত্যু হার। তাহলে এটা হলো ডিএম বাই পিএম ইন্টু 1000, নির্দিষ্ট বছরে সন্তান প্রসবকালীন সময় মায়েদের যে মৃত্যু হচ্ছে ডিভাইডেড বাই বছরের মোট জনসংখ্যা ইন্টু 1000। শিশু মৃত্যু হার নির্দিষ্ট সময়কালে ইনফ্যান্ট মর্টালিটি রেট, তো ইনফ্যান্ট মানে হচ্ছে যাদের বয়স তখনো 1 বছর হয়নি তাদেরকে বলা হয় ইনফ্যান্ট। তাহলে এই ইনফ্যান্টদের মধ্যে কতজন মারা গেছে আর কতজন ইনফ্যান্ট টোটাল রয়েছে ইন্টু 1000। তাহলে 1 বছরের কম বয়সী শিশুদের মৃত্যুর সংখ্যা, ওই বছরে মোট ইনফ্যান্ট শিশুর সংখ্যা কত, ওই বছরের জীবিত সংখ্যা মানে ওই বছর জন্মেছে এরকম সংখ্যা মানে ইনফ্যান্ট, এবং ইন্টু 1000, এটাই হচ্ছে কিনা শিশু মৃত্যু হার। তোমরা প্রত্যেকটা ক্ষেত্রে এই যে সূত্রগুলো দেওয়া আছে, সূত্রগুলো খুব ভালো করে নামগুলো আর সূত্রগুলো কিন্তু মুখস্থ করে রাখবে, কারণ এইগুলো থেকে প্রশ্ন আসার চান্সেস খুব বেশি। আর এরকমও আসতে পারে 3-4টে হয়তো সূত্র দিল, এর পাশে 3-4টে নাম দিয়ে দিল, বললো ম্যাচ করাও কোনটার সাথে কোনটা হতে পারে, তাহলে সেই জায়গা তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। আরেকটা জিনিস তোমাদের বলি যে এই চ্যাপ্টার থেকে তোমার অ্যাসারশন রিজনিং এর যে পোর্শন সেখানে আসতে পারে, বা তোমাদের হয়তো কোনো একটা প্যারাগ্রাফ কম্প্রিহেনশন টাইপ যে কোয়েশ্চেন গুলো, সেটাও কিন্তু এখান থেকে আসার বেশ একটা প্রবণতা থাকবে। তোমরা তাহলে এই চ্যাপ্টারটা ভালো করে পড়বে, পড়ার সাথে প্রশ্নগুলোকে, তোমরা যে চ্যাপ্টারটা পড়া হবে দেখবে প্রশ্নগুলো তোমাদের আপসেই ভালোভাবে তোমরা নিজেরা উপলব্ধি করতে পারবে যে কিভাবে আমরা আলোচনা করতে পারি বা কোনগুলো পড়লে আমাদের জন্য সেটা পরীক্ষার জন্য লাভবান আমরা হব। ওইগুলোকে আমি আবার একটা তোমাদের ছকের মধ্যে দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। এবারে মৃত্যুর হার প্রভাবককারী উপাদান, বয়স, লিঙ্গ, সামাজিক অর্থনৈতিক অবস্থান বা ভৌগোলিক স্থান, স্বাস্থ্যসেবার প্রাপ্যতা কিরকম, এইগুলোকে আবার এখানে একটা বলা হয়েছে যে কোন কোন বিষয়ের জন্য মৃত্যু হারগুলো প্রভাবিত হয়ে থাকে। আবারও বাকিগুলো বলা হয়েছে, জীবন যাপন অভ্যেস, আচরণ কিরকম, মহামারী বা অতিমারি থাকলে কি হয়েছে, চিকিৎসা বিজ্ঞান, উন্নতি, প্রযুক্তি, সামাজিক পরিবেশগত উপাদান, সিদ্ধান্ত গ্রহণ। এটাকেও তোমাদের ছকের মধ্যে আমি একটা রেডি করে রেখেছি। বয়সের ক্ষেত্রে যেমন আমরা জানি যে কম বয়সী শিশুদের থেকে, কম বয়সী মানে 20-30 বছরের যে যারা ধরো জনসংখ্যা, তাদের থেকে কিন্তু 60 ঊর্ধ্ব জনসংখ্যা, তাদের মধ্যে মৃত্যু হারটা অনেক বেশি। আমরা নিজেরাও জানি যে আমরা যখন কোনো একটা ধরো যন্ত্র কিনছি, সেটা আমাদের মোবাইল ফোনও হতে পারে বা আমাদের পছন্দের কোনো ইনস্ট্রুমেন্ট হতে পারে, সেই ইনস্ট্রুমেন্ট গুলো কিন্তু একটা বয়স পর আস্তে আস্তে একটা বিকল হতে থাকে, তাই না? তো বয়স বাড়ার সাথে সাথে কিন্তু আমাদের শরীরের যে বিভিন্ন যন্ত্রাংশ সেগুলো বিকল হতে থাকে, তার ফলে মৃত্যু হারের সম্ভাবনা বাড়তে থাকে। এরপরে লিঙ্গ, এটা আমাদের ভারতের ক্ষেত্রে একটা এক্সাম্পল দিয়েছি, দেখা যাচ্ছে পুরুষদের কিন্তু মৃত্যু হারের সংখ্যা বেশি, তার বেশ কিছু বদ অভ্যেস কিন্তু তার জন্য দায়ী। এছাড়াও শুধুমাত্র বদ অভ্যেস বলবো না, তার সাথে তারা যে সকল কাজগুলো করে, একটা কথা ভেবে দেখো তো, রাজমিস্ত্রির কাজ, বা তোমরা ভাবো তো ইলেকট্রিক পোল যারা সারাতে আসে, তাদের কাজগুলো কতটা ডিফিকাল্ট কাজ, কখনো ভেবে দেখেছো? তো সেই কাজগুলো যারা করে তাদের কিন্তু লাইফ রিস্ক ওই কাজগুলোতে থাকে, কিন্তু ওই কাজগুলো বেশিরভাগ কিন্তু পুরুষ ছেলেরাই করে, তাই তো? তো তাহলে সেই জন্য তো অনেক সময় ওই ধরনের প্রফেশনে যারা যুক্ত, তাদের মৃত্যুর হারটা তুলনামূলক বেশি হতে পারে বা হয়ও। তো সেই ক্ষেত্রে সেই জন্য দেখা যাচ্ছে কিন্তু যে পুরুষদের মৃত্যু হার তুলনামূলক বেশি। আর সামাজিক অর্থনৈতিক অবস্থা, যে শহরের
যে হারে মৃত্যু হচ্ছে, গ্রামীণ অঞ্চলে কিন্তু মৃত্যুর পরিমাণ বেশি, যদিও ওখানে এত ভালো এনভায়রনমেন্ট, এত ভালো ক্লাইমেটিক কন্ডিশন, ওখানে অনেক বেশি ক্লিন অ্যান্ড ক্লিয়ার এনভায়রনমেন্ট, তাহলেও কেন? ওখানে হচ্ছে স্বাস্থ্য পরিষেবা তেমন উন্নত নয়, বা তাদের মধ্যে এই কনসাসনেস গুলো নেই হয়তো যে যে এই অসুবিধে হলে আমার ডাক্তারের কাছে যেতে হবে, বা আমি প্রত্যেক 6 মাস অ্যাটলিস্ট আমি 1 বছরে একবার হলেও আমি ফুল বডি চেক আপ করবো, আমার কোথায় কি ডিজিজ আছে নাকি। আফটার সার্টেন এজ কিন্তু এগুলো আমাদের করতে হয়। সেই কনসাসনেস গুলো অনেক সময় পাওয়া যায় না গ্রামাঞ্চলের মানুষদের মধ্যে। তার জন্য তাদের সচেতনতা বোধের জন্য কমের জন্যই হয়তো তাদের মৃত্যুর সংখ্যা কিন্তু তুলনামূলক বেশি। ভৌগোলিক স্থান, ভৌগোলিকের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে ট্রাফিক কোথায় বেশি। এই ক্ষেত্রে আবার দেখো শহরাঞ্চলে ট্রাফিক দুর্ঘটনাতে কিন্তু অনেক বেশি প্রাণহানি হয়ে থাকে, যেটা গ্রামাঞ্চলে কিন্তু অনেক পিসফুল লাইফ, ওখানে প্রাণহানির সংখ্যা কম। এরপরে দেওয়া হচ্ছে স্বাস্থ্যসেবা প্রাপ্যতা ও মান, যেটা টিকা, বিভিন্ন রকমের ভ্যাকসিন এগুলো নেওয়ার ফলে কিন্তু অনেক বেশি মৃত্যুর ঝুঁকিটা কমে যায়। জীবনযাপন এবং আচরণ, যে বিভিন্ন ওই যে বদভ্যাসের সাথে সাথে একটা ভালো অভ্যাস আছে ব্যায়াম, কিন্তু ব্যায়ামটা যদি মাত্রাতিরিক্ত হয়ে যায় তখনও কিন্তু সেটা একটা বদভ্যাসের মধ্যে পড়ে, তাতেও কিন্তু আস্তে আস্তে মৃত্যুর হার বাড়তে থাকে। নিয়মিত ব্যায়াম করা ভালো, কিন্তু অত্যন্ত ব্যায়াম করা বা জিম করা খুব বেশি বেশি করে, যেগুলো আমার বডি পারমিট করছে না, সেটা ভালো না, ঠিক তো? এরপরে বলছে মহামারী অতিমারী, এর ক্ষেত্রেও কিন্তু আমরা কদিন আগে কোভিড সিচুয়েশন ক্রস করে এসেছি, তোমরা প্রত্যেকে জানো এই ব্যাপারগুলো, তোমরা তখন জাস্ট 8, 9, 10 এর মধ্যে 8, 9 এ পড়তে হয়তো, তো তখন তোমরা দেখেছো যে কিভাবে আমাদের ভ্যাকসিন যেগুলো আসছিল, আমরা কিন্তু ভ্যাকসিন গুলো খুব তাড়াতাড়ির মধ্যে নেওয়ার চেষ্টা করছিলাম। তার কারণ কি, ভ্যাকসিন নিলে কিন্তু কিছুটা হলেও কোভিডে আক্রান্তের পরিমাণ, কোভিডে মৃত্যুর যে পরিমাণ তার কিছুটা কম হওয়ার চান্সেস ছিল। তবে তা নয় তো যে যারা ভ্যাকসিন নিয়েছে তারা কেউ মারা যায়নি, সেরকম নয়, কিন্তু কিছুটা হলেও চান্সেস কিন্তু কমানো গিয়েছিল। চিকিৎসা বিজ্ঞান প্রযুক্তির উন্নতি হওয়ার জন্য, যেমন এখন ক্যান্সারের বিভিন্ন রকমের থেরাপি, বিভিন্ন ট্রিটমেন্ট গুলো চলছে, তার জন্য কিন্তু অনেকটা মৃত্যুহার কমানো যাচ্ছে, মানে মেডিকেল যে সায়েন্সের ডেভেলপমেন্ট। সামাজিক এবং পরিবেশগত উপাদান, সেক্ষেত্রে কি বলা হচ্ছে, দূষিত এলাকা যেখানে, সেখানে হচ্ছে মৃত্যুর হার বেশি হবে। সিদ্ধান্ত গ্রহণ, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, টিকা গ্রহণ, এতে কিন্তু মৃত্যুর হারটা অনেকটা কমে যায়। এরপরে আছে মাইগ্রেশন। মাইগ্রেশন মানে কি না, যখন এক বা একাধিক ব্যক্তি কোনো নির্দিষ্ট উদ্দেশ্যের জন্য এক স্থান থেকে অন্য স্থানে স্থায়ীভাবে বা অর্ধস্থায়ীভাবে বা অস্থায়ীভাবে স্থান পরিবর্তন করে, সেটাকেই বলা হচ্ছে মাইগ্রেশন। তো এটার ক্ষেত্রে দুটো ফ্যাক্টর থাকে, পুশ আর পুল। পুশ মানে ঠেলা, যে ফ্যাক্টর গুলো তোমাকে নির্দিষ্ট জায়গা থেকে বেরোতে বাধ্য করছে সেটাকে বলছে পুশ ফ্যাক্টর, আর যে ফ্যাক্টর গুলো তোমাকে কোনো একটা জায়গায় আকৃষ্ট করছে দ্যাট ইজ পুল ফ্যাক্টর। ঠিক আছে? অভিবাসনের প্রকারভেদ তাহলে, যেমন গ্রাম থেকে গ্রামে হতে পারে, গ্রাম থেকে শহরে হতে পারে, শহর থেকে শহরে হতে পারে, শহর থেকে গ্রামে হতে পারে। এটা তাহলে পরিসরের উপর নির্ভর করছে যে কিরকম মাইগ্রেশনটা হচ্ছে। যেমন রাজস্থানের গ্রাম থেকে হরিয়ানা, আমি এখানে প্রত্যেকটার একটা করে এক্সাম্পল তোমাদের জন্য কিন্তু রেডি করেছি। তোমরা কি করতে পারো, এগুলোকে নিশ্চয়ই পড়তে পারো, পড়ে মনে রাখতে পারো, এবং পরীক্ষায় যদি এগুলো আসে এগুলো থেকে লিখতে পারো, তাহলে নাম্বার পেতে পারো। তো তোমরা এই জায়গাগুলো কিন্তু মাথায় রাখতেই হবে, কেন কি না, কোন জন্য রুরাল থেকে রুরালে হচ্ছে, কোথায় কেন রুরাল থেকে আরবানে হচ্ছে, এই জায়গাগুলো একটু একটু মাথায় রাখবে। খুব বেশি ডিটেলে না পড়লেও দেখো এগুলো একবার করে চোখ বোলালেই হচ্ছে, যে গ্রাম থেকে গ্রাম, রাজস্থানে আমরা জানি সেখানে কি ওয়াটার ক্রাইসিস, ওখানে এনভায়রনমেন্টাল একটা মানে একটা অ্যাডভার্স একটা ক্লাইমেটিক সিচুয়েশন, সেখান থেকে চলে যাচ্ছে হরিয়ানাতে, সেখানে অনেক সুন্দরভাবে চাষবাস করতে পারছে, বসবাস স্থাপন করতে পারছে। আবার দেখছি যে রুরাল টু আরবান, বিহার থেকে দিল্লিতে বিভিন্ন কাজের বা মুম্বাইতে কাজের খোঁজে চলে যাচ্ছে বেটার অপরচুনিটির জন্য। শহর থেকে শহরে কোথায় যাচ্ছে না, যখন যেখানে, যেমন কলকাতাও একটা মেট্রো সিটি, আবার ব্যাঙ্গালোর, কিন্তু বেঙ্গালুরুতে কি হচ্ছে, ওখানে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট এত বেশি, ওখানে যে চাকরির ক্ষেত্রটা কিন্তু অনেক বেশি ভাবে তৈরি হয়েছে, যার জন্য অনেক ক্ষেত্রেই আমাদের কলকাতা থেকে অনেকেই শিফট করতে বাধ্য হচ্ছে ব্যাঙ্গালোরের দিকে চাকরির জন্য।
বেটার অপরচুনিটির জন্য, বেটারমেন্টের জন্য লাইফে। আর শহর থেকে গ্রাম, এটা একটা অদ্ভুত লাগছে না কি করে শহর থেকে গ্রামে আসছে? তার কারণ হচ্ছে এটা মেনলি জানো তো কখন হয়? আফটার রিটায়ারমেন্ট। মানে যখন মানুষজন ওই ক্রাউডিনেসটা নিতে পারছে না অনেক বছর একটা শহরে বসবাস করার পর, তখন তারা গ্রামের ওই পিসফুল এনভায়রনমেন্টকে বেশি পছন্দ করছে। তখন অনেক ক্ষেত্রেই দেখা যায় যে শহর থেকে গ্রামাঞ্চলের দিকে কিন্তু মানুষের একটা মুভমেন্ট লক্ষ্য করতে পারা যাচ্ছে। এরপরে পরিসরের উপর নির্ভর করে আন্তর্জাতিক, আর ওটা হয়ে গেল যে অভ্যন্তরীণ, দেশীয়, জাতীয়, এটা হচ্ছে আন্তর্জাতিক অভিবাসন। আন্তর্জাতিক অভিবাসন মানে এক দেশ থেকে অন্য দেশে যখন যাচ্ছে। দুটো হচ্ছে এমিগ্রেশন, ইমিগ্রেশন। ইন মাইগ্রেশন, আউট মাইগ্রেশন। নিজের দেশ থেকে অন্য দেশে যাচ্ছে, যেমন ভারতের থেকে যাচ্ছে কানাডা, আমেরিকা যুক্তরাষ্ট্র। আবার অন্য দেশ থেকে আসছে, যেমন ধরো অস্ট্রেলিয়া আসছে অন্যান্য জায়গা থেকে, তাহলে অস্ট্রেলিয়ার জন্য ইন মাইগ্রেশন। আর ভারত থেকে যখন অস্ট্রেলিয়া যাচ্ছে, ভারতের জন্য এমিগ্রেশন বা আউট মাইগ্রেশন। প্রভাব কি হচ্ছে? কারা যাচ্ছে এটা ভাবতে হবে। ভারত থেকে কারা যেতে পারে? সেখানে যাদের মধ্যে সেই ক্যাপাসিটি আছে, তারা ওখানে গিয়ে নিজেদের কাজ করতে পারবে, কর্মসংস্থানের সুযোগ নিতে পারবে, এবং সেই ওই ডেভেলপ কান্ট্রিতে নিজেদেরকে মানিয়ে নিতে পারবে। তার মানে, এবং মেনলি কারা যায়? যারা হচ্ছে মেধাবী, তারা হয় পড়াশোনার সুযোগের জন্য, বেটার এডুকেশনের জন্য, আদারওয়াইজ বেটার অপরচুনিটি ইন ওয়ার্ক, মানে কর্মক্ষেত্রে তাদের সুযোগ সুবিধা বেশি পাওয়ার জন্য যাচ্ছে। সেই জন্য এটাকে বলা হয় ব্রেন ড্রেন হয়ে চলে যাচ্ছে। আর যারা পাচ্ছে তারা কি করছে? গেন করছে ব্রেনটাকে। তারা ওই ব্রেন গুলোকে কাজে লাগিয়ে বিভিন্ন বড় বড় ইন্ডাস্ট্রি ফর্ম করতে পারছে, বিভিন্ন বিভিন্ন সংস্থাকে ফর্ম করতে পারছে, যেগুলো কিনা অন্যান্য বিভিন্ন কাজগুলো সচলভাবে চালিয়ে নিয়ে যেতে পারছে। তাহলে পুশ ফ্যাক্টর, পুল ফ্যাক্টর। পুশ ফ্যাক্টর মানে ঠেলে দিচ্ছে, বার করে দিচ্ছে কোনগুলো? সামাজিক বিভিন্ন দারিদ্র, ধর্মীয় বৈষম্য, শিক্ষার অভাব, এইসবগুলো। আমি পাশে কিন্তু তোমাদের একটা করে এক্সাম্পল দিয়েছি, তোমরা নিশ্চয়ই এগুলোকে দেখে নেবে। যদি তোমাদের এভাবে প্রশ্ন আসে, তোমাদের করতে সুবিধা হবে। রাজনৈতিক কারণের মধ্যে যুদ্ধ, গৃহযুদ্ধ, রাজনৈতিক নিপীড়ন। অর্থনৈতিক কারণের মধ্যে বেকারত্ব, কর্মজুরি, দারিদ্র্যর কারণ। পরিবেশগত কারণের মধ্যে খরা, বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিধস। সামরিক কারণের মধ্যে সামরিক সংঘর্ষ, সহিষ্ণুতা। এইভাবে প্রত্যেকটা দেওয়া হয়েছে। যেমন সামরিক কারণের মধ্যে দেওয়া হয়েছে যে 10 লক্ষ রোহিঙ্গা জনগণ মায়ানমার থেকে কিন্তু শিফট করতে বাধ্য হয়েছে। এবারে বলছে পুল ফ্যাক্টর, কোনগুলোর জন্য আসে, আকৃষ্ট হয়? ঠিক উল্টো উল্টো কারণ। মানে কি? সেখানে উন্নত সামাজিক অবস্থা থাকবে, ধর্মীয় সহনশীলতা থাকবে, সব ধর্মের সমাহারকে সেখানে মান্যতা দেওয়া হবে, উন্নত শিক্ষার সুযোগ থাকবে, সেখানে কম বৈষম্য থাকবে, শান্তিপূর্ণ পরিবেশ থাকবে। সেজন্য লক্ষ্য করছে, যেমন কানাডা, জাপান, জার্মানি, ইউএসএ, এখানে লোকজন যাচ্ছে। রাজনৈতিক কারণের মধ্যে কি পড়ছে না? রাজনৈতিক স্থিতিশীলতা, আইন শৃঙ্খলা যথেষ্ট পরিমাণে সুন্দর থাকলে, যেমন সুইজারল্যান্ড, নরওয়েতে যাচ্ছে। এরপরে অর্থনৈতিক কারণের মধ্যে চাকরির সুযোগ সুবিধে। নিশ্চয়ই এই দেখো, এটা একটা জিনিস যে 2017 সালে প্রায় 164 মিলিয়ন শ্রমিক বিশ্বজুড়ে অভিবাসন করেছে অর্থনৈতিক কারণের জন্যই। মানে কোথাও আসার জন্য বা কোথাও যাওয়ার জন্য, বেশি ভালো অর্থনৈতিক সিস্টেমটাকে নিজেদের সাথে, মানে ওইখানে আকৃষ্ট হয়ে মাইগ্রেশন হয়েছে। পরিবেশগত কারণ কি? উন্নত পরিবেশ, কম প্রাকৃতিক দুর্যোগ প্রবণ এলাকা, সেই সকল জায়গায় যাচ্ছে। যেমন অস্ট্রেলিয়া, কানাডা, এই সকল জায়গায় আকর্ষণীয় পরিবেশের জন্য মানুষজন কিন্তু মাইগ্রেট করছে। তাহলে এখানে কি দিয়েছি? তোমাদের মাইগ্রেশনের সুবিধে অসুবিধে মন্তব্য একসাথে একটা ছক দিয়ে দিয়েছি। সেখানে মাইগ্রেশনের কি কি সুবিধা? কর্মসংস্থান পাচ্ছে সেখানে, সেখানে দক্ষতা এবং জ্ঞানের বিনিময় হচ্ছে, বিভিন্ন ওখানে নতুন নতুন চ্যালেঞ্জ গুলো পাচ্ছে, নতুন কাজ করার অভিজ্ঞতা হচ্ছে। তারপরে আছে যে অর্থনৈতিক উন্নয়ন, যারা প্রবাসে থাকছে তারা যে ইনকামটা করছে, সেই ইনকামটা তারা দেশে পাঠাচ্ছে, যেটাকে আমরা বলছি রেমিটেন্স। তার ফলে তাদের দেশ, তাদের পরিবার আরো বেশি উন্নত হচ্ছে। জনসংখ্যার ভারসাম্য কমছে, যেখান থেকে যাচ্ছে সেখানে জনসংখ্যা কমছে। সামাজিক সাংস্কৃতিক বৈচিত্র্য, এবং যেখানে এসে পৌঁছচ্ছে সেখানে বিভিন্ন রকমের সামাজিক
লোকজন, বিভিন্ন সংস্কৃতির লোকজন, তাহলে কালচারাল ডাইভার্সিটি একটা তৈরি হচ্ছে, সেটা একটা পজিটিভ দিক। নগরায়ন, অবকাঠামো উন্নয়ন, যখনই লোকজন আকৃষ্ট হচ্ছে মানে সেখানে কি কি পজিটিভ দিক আছে, সেখানে নিশ্চয়ই কনস্ট্রাকশন গুলো অনেক ডেভেলপ, সেখানে রাস্তাঘাট অনেক ভালো, সেখানে অনেক রকম ইন্ডাস্ট্রি রয়েছে, এবং লোকজন আসছে বলে আরো বেশি কিন্তু তখন সেখানে আরো বেশি সুন্দর প্ল্যান করে সেই জায়গাগুলো তৈরি করা হচ্ছে। অসুবিধে রয়েছে, বেকারত্ব বাড়ছে, যখন চাহিদার থেকে যোগান বেশি হচ্ছে। ধরো একটা ইন্ডাস্ট্রিতে আমার 100 জন লোক হলেই হবে, আমার কিন্তু ওখানে কি করছে না, পরীক্ষা ওই ওই ইন্ডাস্ট্রিতে জয়েন করার জন্য সেখানে 100 জনের জায়গায় 500 জন পরীক্ষা দিচ্ছে, ইন্টারভিউ দিচ্ছে। তখন কি হবে, তখন তখন ওদের যে ওয়েজটা সেটা কমে যাবে, যেতে পারে, বা কি হতে পারে, অতজনের মধ্যে একটা কম্পিটিশন তৈরি হতে পারে, সবাই কিন্তু সেই কম্পিটিশনে যোগ্যতম ছাড়া তারা পাবে না, তাহলে সেটা একটা অসুবিধা। এরপরে কি বলছে, আর সামাজিক দ্বন্দ্ব, বিভিন্ন ভাষা সংস্কৃতি একসাথে হলে সবসময় যে পিসফুল থাকবে তা নাও হতে পারে, দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে। গ্রামাঞ্চলের অবনতি, কারণ কিনা গ্রামাঞ্চলে যারা অ্যাক্টিভ তারা তো সেখান থেকে চলে যাচ্ছে, তাদের অর্থনীতি দুর্বল হচ্ছে, অর্থনৈতিক জনসংখ্যার চাপ, শহরের ক্ষেত্রে যানজট বাড়ছে, পরিবেশ দূষণ হচ্ছে, স্লাম এরিয়া ফর্ম করছে, পারিবারিক বিচ্ছিন্নতা, পরিবারগুলো ভেঙে যাচ্ছে। কারণ ধরো যারা কাজের অপরচুনিটি বা ভালো শিক্ষার জন্য শিফট করে যাচ্ছে, একজন কি দুজন কি তিনজন শিফট করছে, বাকি যারা থাকছে তাদের একসাথে যে একটা বৃহৎ পরিবার ছিল সেই পরিবারের মধ্যে কিন্তু একটা ভাঙন ঘটছে, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাচ্ছে, নতুন করে একটা সেট আপ ফর্ম করতে হচ্ছে বলে সেখানে কিন্তু আস্তে আস্তে কি হচ্ছে না, খরচও বাড়ছে। ওটাকে এখানে একটা কনসিকুয়েন্সটা নেক্সট তোমাদেরকে লেখাটা দিয়েছি, এখানে একটা ছোট্ট ছবির মধ্যে সেটাকে বুঝিয়ে দিয়েছি, তোমরা দেখে নেবে ফলাফলগুলো। তাহলে ফলাফলগুলো তোমাদের তো বলেই ফেললাম যে পজিটিভ এফেক্ট কি, নেগেটিভ এফেক্ট কি, ওগুলোকে আবার এখানে নতুন আবার একবার করে দিয়েছি, তোমরা এগুলোকে চটচট করে পড়ে নেবে, ঠিক আছে। এরপরে সীমাবদ্ধতা কি কি আছে না, অনেক সময় লিগাল কনস্ট্রেন্ট তৈরি হয়, মানে পাসপোর্ট ভিসা সেগুলো পাওয়া যাচ্ছে না, তখন কিন্তু অভিবাসন হওয়া সম্ভব নয়। এছাড়া ইকোনমিক কনস্ট্রেন্টস, অর্থনৈতিক সীমাবদ্ধতা, ভ্রমণ এবং বসবাসের যে খরচ, যদি সেই মানি না থাকে তাহলে সেটা কি করে তারা সেই জায়গায় যেতে পারবে। তারপরে বলছে কালচারাল ব্যারিয়ার্স থাকছে কিছু, সাংস্কৃতিক বাধা, ভাষা, অন্য যেখানে গেল সেখানের যে ভাষা তার সাথে হয়তো সাযুজ্য তৈরি করতে পারলো না, তখন কিন্তু তাদের সেখানে থাকাটা বেশ অসুবিধাজনক একটা তৈরি হবে, তো সেটা একটা প্রবলেম, তাদের সংস্কৃতিগত পার্থক্য তৈরি হতে পারে। এছাড়া পলিটিক্যাল যে কন্ট্রোল, সেটার ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে অভিবাসন আইন থাকে কিছু কিছু জায়গায়, তার জন্য একটা সীমাবদ্ধতা থাকছে। আর সোশ্যাল ইনইকুয়ালিটি, বৈষম্য এবং বর্ণ বিদ্বেষ, যেটা কিন্তু অনেক ক্ষেত্রে অভিবাসনের একটা খুব বড় ডিমেরিট বা কনস্ট্রেনের মধ্যে পড়ছে, ঠিক আছে। এবারে যেটা তোমাদের আছে, থার্ড যেটা আছে সেটা হচ্ছে বয়স লিঙ্গ পিরামিড, এজ সেক্স পিরামিড। তো সেটার কি কি দেখানো হয়, একদিকে ফিমেল, আর হ্যাঁ তোমরা তো প্র্যাকটিক্যালের মধ্যে এটা করবে, এজ সেক্স পিরামিড তোমাদের কিন্তু 12 এর সিলেবাসের মধ্যে রয়েছে অলরেডি, হ্যাঁ। তো এখানে কি দেখা হচ্ছে যে একদিকে পুরুষ, একদিকে নারী, নারী আর নারী একসাথে থাকছে। তো সেইখানে আমরা মেল এবং ফিমেলকে যখন নির্দিষ্ট বয়স অনুসারে আমরা একদিকে নারী এবং একদিকে পুরুষের জনসংখ্যাকে প্লট করছি কয়েকটা বারের মাধ্যমে, সেগুলো পরপর যখন উল্লম্বভাবে থাকছে সেটাকে কিন্তু পিরামিড বার বলি, যেহেতু এটা দেখতে পিরামিডের মতন হয় সেজন্য এটাকে এজ সেক্স পিরামিড। এর মাধ্যমে উল্লম্ব দিকে আমরা দেখাতে পারছি এজ, আর অনুভূমিক দিকে কিন্তু সেক্সটাকে দেখাচ্ছি, মানে নারী পুরুষের সংখ্যা। এখানে একটা আমি তোমাদের জন্য ডেফিনেশনও রেখেছি, তোমরা দেখে নাও। এরপরে এগোচ্ছি আমরা বয়সলিঙ্গ পিরামিডের প্রকার। মূলত যদি আমরা দেখি যে বয়সলিঙ্গ পিরামিড 3 রকম হতে পারে, একটা হতে পারে স্ট্যাটিক, একটা হচ্ছে এক্সপ্যান্সিভ, একটা হচ্ছে যদি আরো এক্সপ্যানশন হচ্ছে মানে বাড়া, একটা হচ্ছে যদি কমে যায়, 3 রকমের হতে পারে। কিন্তু আমরা
সেটাকে টোটাল 5 ভাগে কিন্তু ভাগ করছি। কিরকম ভাগ করছি? আদর্শ পিরামিড ফার্স্টে আমরা দিচ্ছি। যেই পিরামিডের বৈশিষ্ট্য কি হবে না, তাদের ভিত্তিটা অনেকটা মানে জন্মহারটা বেশি, তার ফলে তাদের ভিত্তিটা অনেকটা প্রশস্ত। পিরামিড যেরকম দেখতে হয়, তোমরা তো দেখেছো মিশরের পিরামিডের যে পিরামিডের স্ট্রাকচারটা ছবিতে দেখেছো ভালো করে, তো সেখানে দেখো এক্স্যাক্টলি পিরামিডের মতো দেখতে হয় বলে এটাকে বলা হয় আইডিয়াল শেপ। কিন্তু এই আইডিয়ালটা কিন্তু খুব একটা আইডিয়ালিস্টিক নয়, ঠিক আছে? কেন কি না, এটা কিন্তু স্বল্পোন্নত দেশগুলোতে দেখা যায়, একদম উন্নয়নশীল দেশ একদম উন্নত নয়, বা যদি আমরা ধারণা করি 1950 1970 কি আরো আগেকার বিভিন্ন বেশিরভাগ দেশগুলো কিন্তু এর আওতায় বেশ কিছু দেশ ছিল। আস্তে আস্তে ডেভেলপ করতে করতে ওরা কিন্তু আইডিয়াল কন্ডিশন থেকে শিফট করতে শুরু করছে, আদর্শ থেকে আদর্শহীন হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো আদর্শ পিরামিডের মধ্যে কি তাহলে ভিত্তি প্রশস্ত, শীর্ষ সুচালো, জন্মহার তাহলে বেশি বেশি কেন কিনা কি ওদের মধ্যে শিক্ষার অভাব, ওদের মধ্যে পরিবার পরিকল্পনার অভাব থাকছে, মৃত্যু হারও বেশি। কেন? অপর্যাপ্ত তাদের চিকিৎসা ব্যবস্থা এবং অপুষ্টি, মৃত্যু হারও বেশি বলেই কিন্তু এর মাথার দিকটা আস্তে আস্তে সরু বা সুচলো হয়ে গেছে। মানুষের গড় আয়ু তুলনামূলকভাবে এখানে কম। এই বৈশিষ্ট্যগুলো কিন্তু মাথায় রাখবে, এবং এই বৈশিষ্ট্যগুলোর সাথে সাথে এই নামগুলো এবং পিরামিডের স্ট্রাকচার গুলো তোমাদের কিন্তু একটা পিরামিডের স্ট্রাকচার দিয়ে বলতেই পারে যে বলো দেখি এটা কোন ধরনের পিরামিড, তোমাদের সেটা আইডেন্টিফাই করতে হতে পারে। তোমাদের বৈশিষ্ট্যগুলো দিয়ে দেওয়া হলো, দিয়ে বললো যে এটা কোন পিরামিডের বৈশিষ্ট্য, সেখানে সেরকম প্রশ্ন আসতে পারে। বা তোমাদের তিনটে হয়তো পিরামিডের স্ট্রাকচার এঁকে দেওয়া হলো, আর এপাশে তিনটে বলে দেওয়া হলো তিনটে ধরন ম্যাচ করা, ম্যাচ মেকিং, ওইখানেও কিন্তু কলাম ম্যাচিং এর ক্ষেত্রে তোমাদের এটা বলতে পারে। নেক্সট পিরামিড যেটা, সেটা হচ্ছে প্রগতিশীল পিরামিড, প্রোগ্রেসিভ বা এক্সপ্যান্সিভ পিরামিড, মানে জনসংখ্যা বাড়ছে সেই হিসেবে এটাকে এক্সপ্যান্সিভ বলছে। এখানে কি হবে না, এর ক্ষেত্রে পিরামিডের গঠন সাধারণত সমবাহু ত্রিভুজের মতো হচ্ছে, একদম সমানভাবে থাকছে দুটো বাহু। এর বৈশিষ্ট্য আর কি, জন্মহার তুলনামূলক বেশি, তাই জন্য এদের ভূমির দিকটা দেখো এতটা প্রশস্ত, এদিকে তো এইভাবে আস্তে আস্তে বয়সটা উঠেছে, জন্মহার বেশি বলেই ভূমি প্রশস্ত হবে, মৃত্যুহার আস্তে আস্তে কমেছে, উপরের দিকে কম দেখতে পাচ্ছি। আর কি, জনসংখ্যা বৃদ্ধির হারটা কিন্তু বেশি, শিশু কিশোরের সংখ্যা বেশি হওয়ায় নির্ভরশীলতার হারও বেশি। তোমাদের নির্ভরশীলতার হারটা পরে পড়াচ্ছি, মাথায় রাখবে। তো এই ক্ষেত্রে কি কি হতে পারে, শ্রীলঙ্কা, মেক্সিকো, ব্রাজিল এই সকল জায়গায় এরকম ধরনের পিরামিড লক্ষ্য করতে পারছি। স্থিতিশীল পিরামিড যেটা, সেখানে কি হলো তাহলে না, তার জন্মহার মৃত্যুহারের মধ্যে একটা ভারসাম্য, মানে না জন্মহারটা বেশি না মৃত্যুহার, জন্মহার বেশি হওয়া মানে পপুলেশন গ্রোথ রেট বাড়বে, মৃত্যুহার বেশি হওয়া মানে পপুলেশন গ্রোথ রেট নেগেটিভ হবে। যখন দুটোর মধ্যে প্যারিটি থাকবে সেটাকে বলা হচ্ছে স্ট্যাটিক বা স্টেশনারি পিরামিড। মানুষের গড় আয়ু তুলনামূলকভাবে এখানে কিন্তু বেশি, কেন কিনা এরা কিন্তু অনেক বেশি উন্নত দেশ। জনসংখ্যা বৃদ্ধি, স্থিতিশীল বা খুব ধীর, যেমন অস্ট্রেলিয়া। আমাদের ভারতবর্ষের ক্ষেত্রেও কিন্তু আমরা এখন উন্নত দেশ, স্থিতিশীল কিছুটা স্থিতিশীলের মধ্যে তাদেরকে ফেলতে পারি। তো এরপরে আমরা কি দেখবো, যে স্টেশনারি পিরামিড হয়ে গেল, নেক্সট হচ্ছে ঘণ্টাকৃতি পিরামিড বা বেল শেপড পিরামিড। এই ক্ষেত্রে বৈশিষ্ট্য হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির হার কমবে, দেখতে অনেকটা ঘন্টার মতন, যুব এবং নির্ভরশীল জনসংখ্যার কম, সংখ্যা বেশি, কিন্তু এদের মৃত্যু হারটা তুলনামূলক কম। যেহেতু এরা ডেভেলপড নেশন, জন্মহার ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে বা স্থিতিশীল অবস্থায় থাকছে। কি কি উদাহরণ পড়ছে, অস্ট্রেলিয়া, কানাডা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। লাস্ট ওয়ান, সংকোচনশীল পিরামিড, মানে এখানে কিন্তু একটা হ্রাস টানা হয়েছে জন্মহারের মধ্যে, তার জন্য সংকোচন হয়েছে কোনখানে, ভূমি ভাগের দিকটা, দেখে বুঝতে পারছো ভূমিভাগটা দেখো ছোট হয়ে গেছে। তাহলে এর বৈশিষ্ট্য কি, এর ভিত্তিটা সরু, উপরের অংশ তুলনামূলক প্রশস্ত, জন্মহার দ্রুত হ্রাস পাচ্ছে ডিউ টু মেডিকেল অ্যাডভান্সমেন্ট,
মেডিকেল ফেসিলিটিস গুলো অনেক বেটারমেন্ট হয়েছে বলেই কিন্তু তাদের জন্মহারটা কি হচ্ছে না, মৃত্যুহারও কমছে এবং জন্মহারটাও তাদের মধ্যে তুলনামূলক কম হচ্ছে। জন্মহার কমার আরেকটা বড় কারণ কিন্তু কনসাসনেস। যত বেশি সচেতন হবে, শিক্ষা বেশি হবে, সেখানে নারী শিক্ষার প্রভাব বেশি থাকবে সেই সকল অঞ্চলে, এবং বিভিন্ন নীতি প্রণয়ন করা হবে, সেই সকল দেশের ক্ষেত্রে কিন্তু জন্মহারটা কম হয়। মানুষের গড় আয়ু তুলনামূলক বেশি, এখানে মেডিকেল ফেসিলিটি পাচ্ছে বলে বেশি, বয়স্ক জনসংখ্যার সংখ্যা তুলনামূলক বেশি। জাপান, ইটালি, জার্মানিতে এরকম লক্ষ্য করতে পারছি। তাহলে তোমাদের এইরকম কি কয়টা নাম দেওয়া যেতে পারে, সেই নাম দিয়ে বলা হতে পারে এইটা এই দেশে কি ধরনের জনসংখ্যা পিরামিড দেখা যায় বলতো। এইভাবে তোমাদের প্রশ্ন আসতে পারে, বা তোমাদের কয়টা দেশের নাম আর এই জনসংখ্যা পিরামিড গুলোর টাইপের নাম দিয়ে দিল, এখান থেকে বললো যে কলাম ম্যাচ করো, সেটাও আসতে পারে। তোমাদের একটু আগে বলেছিলাম ডিপেন্ডেন্সি রেশিও বলতে কি বোঝায় বল। ডিপেন্ডেন্সি রেশিওর মধ্যে একটা জিনিস পড়ে যে কর্মক্ষম আর নির্ভরশীল জনসংখ্যা। কিরকম, যে এজটাতে মূলত কাজকর্ম করতে পারা যায়, মূলত আর্ন করতে পারা যায়, সেই এজটাকে বলা হয় কর্মক্ষম জনসংখ্যা। আর যে এজটা মানে আফটার রিটায়ারমেন্ট, বা যারা হয়তো শিশু বা কৈশোর, সেই সকল যারা তখনও পর্যন্ত কিন্তু আর্ন করতে শুরু করেনি, তারা প্রত্যেকেই কিন্তু নির্ভর করছে ওই আর্নিং মেম্বারদের ওপরে। তাহলে ওই যে মিডল এজ যে গ্রুপটা থাকছে, তারা যদি কর্মক্ষম হয়, তাদের ওপরে এই ওল্ড এজ বা চিলড্রেন যারা, তারা হচ্ছে ডিপেন্ড করছে। তারা তাহলে কতটা ডিপেন্ড করছে, সেই রেশিওটা, সেটাকেই বলা হচ্ছে ডিপেন্ডেন্সি রেশিও। তাহলে নির্ভরশীল জনসংখ্যা 15 বছরের কম বয়সী যারা বা 65 বছরের বেশি বয়সী যারা, তারা হচ্ছে নির্ভরশীল। আর স্বনির্ভর বা কর্মক্ষম হচ্ছে তাহলে 15 থেকে 64। ডিপেন্ডেন্সি রেশিওর একটা তোমাদের ছোট্ট করে একটা সূত্র দিয়েছি, নাম্বার অফ ডিপেন্ডেন্টস কতটা আর ওয়ার্কিং এজ পপুলেশন কতটা ইন্টু 100। তাহলে ওয়ার্কিং এজ পপুলেশন কতজন আছে আর কতজন ডিপেন্ড করে আছে, সেটাকে বলা হচ্ছে ডিপেন্ডেন্সি রেশিও। এক্ষেত্রে তোমাদের একটা সুন্দর করে ম্যাপ তৈরি করে দিয়েছি। এখানে দেখো, এখানে 3 রকমের দেখানো হয়েছে ডিপেন্ডেন্সি কারা। এটা হচ্ছে কর্মক্ষম ব্যক্তি, যার হাতটা দেখানো হয়েছে, সে হাতের মধ্যে কে আছে, ওল্ড এজের পিপল যারা, তারা আছে, আর যারা হচ্ছে ছোট তারা রয়েছে। ঠিক, এবারে এই ছবিটার মধ্যে কোথায় কোন দেশে ডিপেন্ডেন্সি রেশিও কতটা তোমাদের জন্য যে এটা খুব ইম্পর্টেন্ট তা না, কিন্তু আমার জিনিসটা বেশ খুব ভালো লেগেছে বলে তোমাদের সামনে আমি এটাকে তুলে ধরেছি। আর 3টে ছোট্ট ছোট জিনিস রেখেছি, সেটা হচ্ছে উন্নত দেশ, তাদের তাহলে বয়স লিঙ্গ পিরামিড কিরকম হবে না, তাদের ভিত্তি সরু হবে, মাঝের অংশ প্রশস্ত হবে, ধীরে ধীরে শীর্ষ দেশটা সরু হয়ে আসবে। এটা উন্নত দেশ, ইউএস এর ক্ষেত্রে একটা ছবি দিয়েছি। আচ্ছা, উন্নয়নশীল দেশ যেগুলো, ইন্ডিয়ার ক্ষেত্রে যেহেতু উন্নয়নশীল দেশ, ভিত্তি প্রশস্ত, শীর্ষ সরু, ত্রিভুজের প্রায় ত্রিভুজের মতন দেখতে হচ্ছে, এইটা হলো উন্নয়নশীল দেশের ক্ষেত্রে। আরেকটা করেছি সেটা হচ্ছে স্বল্পোন্নত, যেমন ইজিপ্টের ক্ষেত্রে দিয়েছি প্রশস্ত ভিত্তি, শীর্ষ দেশটা সরু হয়ে গেছে, আর এখানে উচ্চ নির্ভরশীলতার চাপ, দ্রুত জনসংখ্যা বৃদ্ধি, আর কারণ তার মধ্যে কি অপর্যাপ্ত স্বাস্থ্য পরিষেবা, অপুষ্টি, সংক্রামক রোগ আর অস্বাস্থ্যকর পরিবেশ। এইগুলো হচ্ছে এই 3টে এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে এখানে দেখিয়েছি। তোমরা কিন্তু এইগুলোর ক্ষেত্রেও অনেক সময় একটা ছবি দিয়ে বলতে পারে কোন দেশের জন্য এটা অ্যাপ্লিকেবল বলতো, তাহলে তোমাদেরকে সেই জায়গাগুলো একটু মাথায় রাখতে হবে, কেমন? তাহলে থ্যাংক ইউ এতক্ষণ ধরে পপুলেশন নিয়ে পড়ার জন্য। আর আশা করছি তোমাদের এই পড়াশোনাটা, আগের চ্যাপ্টারটা করেছো এবং তার সাথে লাগোয়া যে পপুলেশনের সেকেন্ড চ্যাপ্টারটা, সেটাও করে ফেলো। অল দ্য বেস্ট, খুব ভালো করে পড়াশোনা করবে।